হচ্ছে গ্রেটার দেন এল। তার মানে যেহেতু এটা আমরা ক্যাপাসিটর ব্যাংকে সুইচিং করছি, একটা সার্কিট ব্রেকার ক্যাপাসিটর ব্যাংক ইউজ করি, আমরা জানি যে পারফেক্ট ইমপ্লিমেন্টের জন্য আমাদের ক্যাপাসিটর ব্যাংক ইউজ করতে। সো এই ক্যাপাসিটর ব্যাংকে যখন আমরা সুইচিং করব, যখন আমাদের এর ভ্যালু গ্রেটার দেন এল হবে, তখন আমাদের কি প্রবলেমটা অ্যারাইজ করতে পারে সেই জিনিসটা একটু অবজার্ভ করো। সো খেয়াল করে দেখো, এখানে আমরা তিনটা আগের মতন এখানে তিনটা কার্ভ আছে, তিনটা ওয়েভফর্ম আছে। প্রথম যে ওয়েভফর্মটা সেটা হচ্ছে কি আমাদের কারেন্ট ওয়েভফর্ম, রেড কালার দিয়ে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আই আর্ক। ব্রেকার যখন ওপেন হবে তখন তার ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, আর্কিং কারেন্টটা, সেটা দেখাচ্ছে এটা আই আর্ক। এরপরে যে ভোল্টেজটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের ব্লু কালার দিয়ে যে ওয়েভফর্মটা দেখতেছো, এটা হচ্ছে কি আর্কিং ভোল্টেজ। দুইটাই হচ্ছে কি আমাদের রেজিস্টিভ ইন নেচার। সো কারেন্ট এবং ভোল্টেজটা হচ্ছে ইন ফেজ। বাট যেহেতু এটা ক্যাপাসিটিভ সার্কিট, সো কারেন্ট এবং ভোল্টেজের মধ্যেও এখানে ফেজ ডিফারেন্স হবে কত, 90 ডিগ্রি। তার মানে আমাদের সিস্টেম ভোল্টেজের সাথে এদিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হবে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স। কারেন্টটা লিড নেচারের ক্যাপাসিটিভ সার্কিট, কারেন্টটা হবে লিডিং, ফেজ ডিফারেন্স কিন্তু আগের মতো 90 ডিগ্রি থাকবে। তো যখন আমরা i = 0 তে, অর্থাৎ i = 0 তে আমরা যখন ইন্টারাপশন করব, করার সময় হচ্ছে যে আমাদের এই পয়েন্টে আর্কিং ভোল্টেজ বাট সিস্টেম ভোল্টেজ 0 না থাকার কারণে এখানে একটা ফ্লাকচুয়েশন হবে। ঠিক আছে, 0 থেকে যেহেতু ম্যাক্সিমামে চলে যাচ্ছে, সো এখানেও একটা ফ্লাকচুয়েশন হবে, যে ভোল্টেজটাকে আমরা বলতেছি রিস্ট্রাইকিং ভোল্টেজ। সো এখানে পুরো জিনিসটা যদি আমরা ভালো করে অবজার্ভ করতে হয়, তাহলে আমাদের এই পরের ওয়েভফর্মটা আমাদের বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। সো প্রথমে খেয়াল করে দেখো, সার্কিট ব্রেকার যখন ক্লোজ ছিল, ক্লোজ অবস্থায় এই ক্যাপাসিটরটা একটা ভোল্টেজে চার্জ হয়ে থাকে। সেটা তার পজিটিভ সাইকেলেও চার্জ হয়ে থাকতে পারে, ক্যাপাসিটর নেগেটিভ সাইকেলেও ভোল্টেজে চার্জ হয়ে থাকতে পারে। সো যদি আমাদের ফর এক্সাম্পল এই লাইনের ভোল্টেজ হচ্ছে বা সোর্স ভোল্টেজ হচ্ছে কি ধরো 11 কেভি, তাহলে আমাদের ক্যাপাসিটরটা ধরে নিচ্ছি আমি পজিটিভ সাইকেলে চার্জ আছে, অর্থাৎ এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 11 কেভি। ঠিক আছে, সো এখানে যদি এটা 11 কেভি হয় তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 11 কেভি। সো যখন দুইটা ভোল্টেজ সেম, তখন এই পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে যাবে কি 0। যখন 11 কেভিতে এটা ফুল চার্জ হয়ে যাবে, তখন এই দুইটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, 0। তার মানে সার্কিট ব্রেকারের অ্যাক্রসে, এখানে যে সার্কিট ব্রেকারটা কানেক্টেড আছে সেই সার্কিট ব্রেকারের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স হয়ে যাবে 0। যদি কেভিএল করো তাহলে দেখা যাবে যে এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ থাকবে না, যখন এই দুইটা ভোল্টেজের ভ্যালু ইকুয়াল। এবং এদিক দিয়ে কোনো চার্জিং কারেন্ট তখন ফ্লো করবে না, যখন দুইটা মানে ক্যাপাসিটরটা যখন ফুল চার্জ হয়ে থাকবে তখন এখানে কোনো চার্জিং কারেন্ট ফ্লো করবে না, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স নাই। সো এখানে i = 0 তে, যেহেতু এখানে কারেন্টটা এখন ফুল চার্জ অবস্থায়, এখানে কারেন্টে 0, সো এই অবস্থায় কিন্তু আমি সহজেই আমাদের i = 0 তে আমাদের সার্কিট ব্রেকারটাকে ওপেন করতে পারবো, কোনো চপিং হবে না, কারণ এখানে কোনো কারেন্টই যাচ্ছে না। i = 0 যখন এটা ফুল চার্জ থাকবে তখন এখানে কোনো কারেন্ট যাবে না। সো i = 0 পয়েন্টে ইন্টারাপশন করাটা খুবই ইজিয়ার, যেটা ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম i = 0 তে ইন্টারাপশন করাটা ডিফিকাল্ট, কারণ কারেন্টের ম্যাগনিটিউডটা খুব লো থাকে। বাট এখানে যেহেতু কারেন্টই থাকে না, সো আমাদের ফুল চার্জ অবস্থায় যেহেতু কারেন্ট যাচ্ছে না, সো এখানে আমাদের কিন্তু ইজিলি আমরা সার্কিট ব্রেকারকে ওপেন করতে পারবো, এখানে কোনো চপিং হবে না। বাট প্রবলেমটা কি হবে, যখন আমাদের সার্কিট ব্রেকারটাকে ওপেন করছি, সিস্টেম ভোল্টেজটা ম্যাক্সিমাম হওয়ার কারণে আমাদের এখানে একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্ম হবে। আচ্ছা, এবং আমাদের এই যে আমাদের যে ক্যাপাসিটরটা আছে এটা যেহেতু পজিটিভ সাইকেলে চার্জ অবস্থায় আছে, সো আমাদের এই সোর্সটা তো অল্টারনেট করতেছে, এই ভোল্টেজটা তো সবসময় অল্টারনেটিং এর নেচারে, যেহেতু এটা এসি। সো নেক্সট হাফ সাইকেলে এই ভোল্টেজটা হয়ে যাবে কত, মাইনাস, আর এটা প্লাস। প্রথম সাইকেলে ছিল এটা পজিটিভ, সো পজিটিভ ভোল্টেজে ক্যাপাসিটরটা চার্জ হয়েছিল। বাট যখন নেগেটিভ সাইকেল আসবে সোর্সে, সার্কিটটা ওপেন অবস্থায় যখন নেগেটিভ সাইকেলটা আসবে এবং ক্যাপাসিটরটা যেহেতু পজিটিভ সাইকেলে চার্জ অবস্থায় আছে, তাহলে এই জায়গার ভোল্টেজ, অর্থাৎ সার্কিট ব্রেকারের অ্যাক্রসে যে ভোল্টেজটা এখন ডেভেলপ করবে সেটা কত, সেটা যদি মেজার করতে হয় তাহলে জাস্ট সিম্পল এখানে একটা কেভিএল ইকুয়েশন আমরা লিখবো। সো কেভিএল ইকুয়েশন যদি আমরা লিখি তাহলে আমরা দেখতে পাবো যে মাইনাস প্লাস আর এখানে হচ্ছে মাইনাস প্লাস। সার্কিট ব্রেকার অ্যাক্রসে যে ভোল্টেজটা এখন ডেভেলপ করতেছে সেটা হচ্ছে গিয়ে -22 কেভি। ঠিক আছে, যেহেতু পজিটিভ ভোল্টেজে চার্জ অবস্থায় ছিল, এটা তো নেগেটিভ ভোল্টেজে আর চার্জ হতে পারবে না, যেহেতু সার্কিট ব্রেকার ওপেন, সো এখন এটা নেগেটিভ ভোল্টেজে চার্জ হতে পারবে না। সো আমাদের নেক্সট হাফ সাইকেলে আমাদের দেখা যাচ্ছে যে ক্যাপাসিটরের সার্কিট ব্রেকারের অ্যাক্রসে যে ভোল্টেজটা ডেভেলপ করতেছে সেটা হচ্ছে আমাদের সিস্টেম ভোল্টেজের ডবল। তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমরা এই ওয়েভফর্ম দিয়ে দেখাতে চাই, তাহলে প্রথম হাফ সাইকেল যখন দুটো ভোল্টেজই ইকুয়াল, তখন এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, সো এর অ্যাক্রসে ভোল্টেজ 0। তার মানে এই পজিটিভ সাইকেল, অর্থাৎ সিস্টেম ভোল্টেজটা যখন পজিটিভ, এই গ্রিন কালার দিয়ে যে ওয়েভফর্মটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের সিস্টেম ভোল্টেজ।
সো সিস্টেম ভোল্টেজটা যখন পজিটিভ, আর এই ব্লু কালার দিয়ে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে আমাদের সার্কিট ব্রেকারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা। সো সার্কিট ব্রেকারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা যখন এটা পজিটিভ সাইকেল, যখন এটা প্লাস, তখন এই সার্কিট ব্রেকারের অ্যাক্রসে কোনো ভোল্টেজ নাই, তার মানে সার্কিট ব্রেকারের অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু 0। বাট যখন নেগেটিভ সাইকেলে আসতেছে, নেগেটিভ সাইকেলে আসার ফলে তখন আমাদের কি হয়ে যাচ্ছে, এখানে কেভিএল ইকুয়েশন যদি আমরা লিখি তাহলে দেখা যাবে যে এর অ্যাক্রসে ভোল্টেজটা আসতেছে -22 কেভি, অর্থাৎ এই সোর্স ভোল্টেজ এই নেগেটিভ সাইকেলটা যখন আসতেছে, নেগেটিভ সাইকেলে আসার সময় আমাদের ড্রপ হয়ে যাচ্ছে ডবল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ ভোল্টেজ, এটা সোর্স ভোল্টেজ, আমাদের সার্কিটটা তো পজিটিভ যে চার্জ ছিল সেই ভোল্টেজটাও কিন্তু সাথে এডিশনাল অ্যাড হবে। তো তার ফলে দেখা যাচ্ছে যে আমাদের এই সার্কিট ব্রেকারের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, যেটাকে আমরা ইটি রিপ্রেজেন্ট করতেছি, ইটি ইকুয়াল টু আসতেছে ইআর ম্যাক্স। ইআর ম্যাক্স হচ্ছে গিয়ে রিকভারি ভোল্টেজের পিক ভ্যালুটা প্লাস ইসি হচ্ছে গিয়ে ক্যাপাসিটরের চার্জিং ভোল্টেজ। তার মানে এই দুইটা ভোল্টেজ এক হওয়ার কারণে আমাদের টি2 সময়ে, অর্থাৎ এই পোর্শনে টি2 সময়ে আমাদের দেখা যাচ্ছে এই সার্কিট ব্রেকার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ডবল হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের এইখানে তখন যদি ডাইলেকট্রিক ইনসাফিসিয়েন্ট থাকে বা এয়ার প্রেশারটা যদি ইনসাফিসিয়েন্ট থাকে বা SF6 গ্যাসের প্রেশার যদি ইনসাফিসিয়েন্ট থাকে, তাহলে আমাদের কি হবে, এখানে আর্কটা এই ডবল ভোল্টেজের কারণে আর্কটা আবার রিজেনারেট করতে পারে। সো এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি, আগের মতো ইন্ডাকটিভ সার্কিটের মতো এখানে প্রবলেম না, এখানে প্রবলেমটা হচ্ছে কিন্তু পরে। প্রবলেমটা হচ্ছে পরে কখন, নেগেটিভ সাইকেল গিয়ে এই প্রবলেমটা কিন্তু হচ্ছে। এখন তোমরা বলো যে এটা যদি নেগেটিভ ভোল্টেজে যদি চার্জ হয়ে থাকতো, ক্যাপাসিটরটা যদি নেগেটিভ ভোল্টেজে চার্জ হয়ে থাকতো, জাস্ট এই ওয়েভ ফর্মটা যেটা পাওয়া যাচ্ছিল এটা রিভার্স হতো, অর্থাৎ উল্টা দিক হতো। তখন কিন্তু আমাদের এই পজিটিভ সাইকেলে নেগেটিভ সাইকেলে আমাদের ভোল্টেজটা 0 হতো, বাট পজিটিভ সাইকেলে আমাদের তখন ভোল্টেজটা ম্যাক্সিমাম হতো। জাস্ট এটা রিভার্স পোর্শনটা পাওয়া যেত হচ্ছে গিয়ে আমাদের যদি এটা নেগেটিভ সাইডে আমাদের ক্যাপাসিটরটা চার্জ হয়ে থাকতো। সো প্রবলেমটা কি বুঝতে পারছো? ক্যাপাসিটর ব্যাংকের সুইচিং এর সময় কি প্রবলেম হতে পারে? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। এই পর্যন্ত কার কোনো কনফিউশন আছে নাকি দেখো? আচ্ছা, প্রবলেম যদি না থাকে তাহলে আমাদের এই সলিউশন নিয়ে আমাদের পরে ডিসকাস করতে হবে। সো আমাদের এটা মনে রাখতে হবে যে ক্যাপাসিটর ব্যাংকের সুইচিং এর সময় I = 0 তে সহজেই ইন্টারাপশন করা যায়, যেটা ইন্ডাকটিভ সার্কিটে ক্ষেত্রে করা যায় না, যেহেতু কারেন্টের ম্যাগনিটিউড কম থাকে, প্রেসারের পরিমাণ বেশি থাকে। আর এখানে যেহেতু দুইটা ভোল্টেজ ইকুয়াল, চার্জিং কারেন্টটা 0 থাকে, সো আমাদের I = 0 তে ইন্টারাপশন করাটা কোনো সমস্যা না। বাট সমস্যা হচ্ছে কখন? সমস্যা হচ্ছে যখন আমাদের ভোল্টেজটা যখন রিভার্স হয়ে যাবে, যে ভোল্টেজটা ছিল সার্কিট ব্রেকারে চার্জ করা তার থেকে যখন রিভার্স হয়ে যাবে, তখন আমাদের সিস্টেমে কিন্তু বা সার্কিট ব্রেকার অ্যাক্রসে কিন্তু ডবল ভোল্টেজ অ্যাপিয়ার করতেছে। সো এই অ্যাপিয়ার যে করতেছে, এই অ্যাপিয়ার করার কারণে আমাদের আর্কটা আবার রিএস্টাবলিশ করতে হবে। সো এটা কিন্তু পরবর্তীতে হবে, রিস্ট্রাইকিং ভোল্টেজ এক্সটিংশনের পরে হবে, সাথে সাথে কিন্তু হবে না, এটা তার পরের সাইকেলে গিয়ে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হবে। সো সেটাই আমরা বলতেছি যে টোটাল ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এই সার্কিট ব্রেকার ইকুয়াল টু হবে ইটি ইকুয়াল টু হচ্ছে ইআর ম্যাক্স, যেটা হচ্ছে আমাদের রিকভারি ভোল্টেজ এর পিক প্লাস ক্যাপাসিটরের চার্জিং ভোল্টেজ। সো এখন এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি? ঠিক আছে, যেহেতু আমাদের ডবল ভোল্টেজ আমাদের সিস্টেম ভোল্টেজের ডবল ভোল্টেজ এই সার্কিট ব্রেকার অ্যাক্রসে ডেভেলপ করতেছে, সো এই প্রবলেমটাকে আমরা কিভাবে আমরা এই সলিউশন করতে পারি? সলিউশনের বিভিন্ন মেথড আছে, তিনটা মেথড আমরা দেখব। তার আগে একটু দেখে নেই সুইচিং অ্যান্ড আনলোডেড ট্রান্সমিশন লাইন। আনলোডেড ট্রান্সমিশন লাইন মানে আমাদের ট্রান্সমিশন লাইনের সাথে যদি কোনো লোড কানেক্টেড না থাকে, তাহলে ট্রান্সমিশন লাইনের ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা দেখে আসছি আমাদের পাওয়ার সিস্টেমে অ্যানালাইসিসে পড়ার সময়। সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের ট্রান্সমিশন লাইনের পাই মডেল যেটা ছিল সেটা ছিল এরকম দেখতে। সো এটা হচ্ছে কি ট্রান্সমিশন লাইন ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স, তারপর এটা হচ্ছে কি আমাদের ইন্ডাকটেন্স এন্ড রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে কি আমাদের এই ক্যাপাসিটেন্সটা, ঠিক আছে, যেটা লাইনের সাথে প্যারালালি কানেক্টেড থাকে। সো আনলোডেড ট্রান্সমিশন লাইনকেও কিন্তু আমরা একটা ক্যাপাসিটর ব্যাংকের সাথে একটা ক্যাপাসিটর ব্যাংকের মতন কম্পেয়ার করতে পারি, যে একই রকম জিনিসটা কনসিডার করতে পারি, এটাও একটা ক্যাপাসিটর ব্যাংকের মতন বিহেভ করবে, কারণ বেশিরভাগ লোডই হচ্ছে কি আমাদের কি নেচারের, ইন্ডাকটিভ ইন নেচারের, ঠিক আছে। সো ইন্ডাকটিভ ইন নেচারের হওয়ার কারণে আমাদের কারেন্টটা কিন্তু ল্যাগিং থাকে, এটা যেহেতু আনলোডেড, সো এটা হচ্ছে কি এটাকেও আমরা একটা ক্যাপাসিটর ব্যাংক হিসেবে কনসিডার করতে পারি। সো এই ক্যাপাসিটর ব্যাংকটা যখন আমরা সার্কিট ব্রেকারটা যখন আমরা ক্লোজ করব, তখন এই ক্যাপাসিটর বা লাইন ক্যাপাসিটেন্স গুলো কিন্তু চার্জ আপ অবস্থায় হয়ে থাকবে, ঠিক আছে। সো সার্কিট ব্রেকার ওপেন হয়ে গেলে কিন্তু
আমাদের সাথে সাথে এই চার্জটা ডিসচার্জ হবে না, এই ক্যাপাসিটরগুলোকে ডিসচার্জ করতে হবে। সো সেটাই বলতেছে when charging current of the line is to be interrupted, এই যে চার্জিং কারেন্ট, এই ক্যাপাসিটরটা যেহেতু চার্জ অবস্থায় আছে, এই কারেন্টটাকে যখন আমরা ইন্টারাপশন করব, the current gets interrupted while the trapped voltage on the line remain leaking away slowly. So আমাদের এই যে কারেন্টটা, এই কারেন্টটা কিন্তু সহজে ইন্টারাপশন হবে না। এই কারেন্টটা কোন দিক দিয়ে, এই যেহেতু এই ক্যাপাসিটরটা একটা চার্জ স্টোর করে রাখছে এবং এই চার্জের পরিমাণ কত, হাফ অফ সিভি স্কোয়ার। সো এই সিভি স্কোয়ারটা, হাফ অফ সিভি স্কোয়ার বা এই চার্জ যে স্টোর করে আছে, এটা যতক্ষণ না পর্যন্ত ডিসচার্জ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কারেন্ট ফ্লো করতে থাকবে। এখন ডিসচার্জিং পাথ কোনটা? ডিসচার্জিং পাথ সার্কিট ব্রেকার ওপেন হলে এই পাথ দিয়ে ডিসচার্জ হতে যাবে, যেহেতু এদিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছিল, সো এই পাথ দিয়ে ডিসচার্জ হতে যাবে। সো এই পাথ দিয়ে যখন ডিসচার্জ হতে যাবে তখন কিন্তু আমাদের এখানে আর্কিং ভোল্টেজ ডেভেলপ করবে এবং আমাদের আর্কিং ভোল্টেজের কারণে পরবর্তী সাইকেলে দেখা যাবে যে আমাদের কিন্তু এর অ্যাক্রসে ডবল ভোল্টেজ কিন্তু অ্যাপিয়ার করতে, যেটা একটু আগে আমরা ক্যাপাসিটর ব্যাংকের সুইচিং এর সময় দেখলাম যে নেগেটিভ সাইকেলে দেখা যাবে যে এখানে আমাদের ডবল ভোল্টেজ অ্যাপিয়ার করবে, যার ফলে আমাদের আবার আর্কটা রিএস্টাবলিশ করতে পারে। এবং আমাদের এই যে সার্কিট ব্রেকারের যে কন্টাক্ট যে পয়েন্ট গুলা, এর মধ্যে যদি ডাইইলেকট্রিক স্ট্রেংথটা ইনসাফিসিয়েন্ট থাকে, প্রপার যদি না থাকে বা কম যদি থাকে, তাহলে আমাদের কন্টাক্ট স্পেসটা ব্রেকডাউনে চলে যাবে। ঠিক আছে, সো আমাদের কন্টাক্ট স্পেসটা ব্রেকডাউনে চলে যাবে। সো ব্রেকডাউনে যদি চলে যায় তখন আমাদের সার্কিট ব্রেকারটাকে রিপ্লেস করা ছাড়া আর কোনো উপায় নেই। সো সেটাই বলতেছে that if the insulation of the breaker gap is insufficient, এই গ্যাপটা যদি ইনসাফিসিয়েন্ট থাকে তাহলে আমাদের কি হতে পারে, রিস্ট্রাইকস হতে পারে, সো আরটা আবার রিবিল করতে পারে। সো তখন কি হবে, এই ক্যাপাসিটরের হোল এনার্জিটা এই পাথে দিয়ে আমাদের ডিসচার্জ হবে। সো দিস মে শ্যাটার দ্য আর্ক কন্ট্রোল ডিভাইস ইন দ্য ইন্টারাপ্টিং চেম্বার। সো তার ফলে আমাদের এই ইন্টারাপশন চেম্বারটা ড্যামেজ হয়ে যেতে পারে। সো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমাদের কোথায় কোথায় হতে পারে? এই প্রবলেমটা হতে পারে আমাদের ক্যাপাসিটর ব্যাংকের সুইচিং এর সময়ও এই প্রবলেমটা আসতে পারে, অথবা আমাদের যখন লাইনটা চার্জ আপ অবস্থায় থাকবে, লাইনটা যখন আমরা ইন্টারাপ্ট করব আনলোডেড অবস্থায়, তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা হতে পারে। ঠিক আছে, সো এই দুইটা কন্ডিশনে আমাদের সার্কিট ব্রেকারের অ্যাক্রসে ডবল ভোল্টেজ অ্যাপিয়ার করতে পারে। এটা কি বুঝতে পারছো এ পর্যন্ত? বা কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার স্লাইডের ফার্স্ট পয়েন্টটা যদি আরেকবার বলবেন। এটা জি স্যার। আচ্ছা, এখানে আমরা বলতেছি when charging current of the line is to be interrupted, চার্জিং কারেন্ট মানে কি, যখন সার্কিট ব্রেকারটাকে যখন আমরা ক্লোজ করলাম তখন তো আমাদের ক্যাপাসিটরটা চার্জ আপ অবস্থায় থাকবে। ঠিক আছে, যখন ক্লোজ থাকবে তখন এই লাইনটা চার্জ আপ অবস্থায় থাকবে। সো এখন এই কারেন্টটাকে, এখন যদি আমি এটাকে ওপেন করতে চাই, এই চার্জিং কারেন্টটাকে যদি আমরা ইন্টারাপশন করতে চাই, তখন কি হবে, দ্য কারেন্ট গেটস ইন্টারাপ্টেড while the trapped voltage on the line remain leaking away slowly। এটা তো আমাদের সাথে সাথে ডিসচার্জ হবে না, এটা স্লোলি ডিসচার্জ হবে। স্লো ডিসচার্জ হওয়ার পাথ কোনটা? সো আমি যদি এই সার্কিট, এতটুকু সার্কিট কনসিডার করি, তাহলে আমাদের দেখা যাবে যে ক্যাপাসিটরটা চার্জটা ডিসচার্জ হচ্ছে এই পাথের মাধ্যমে, কারণ এখানে তো আর কোনো পাথ নাই। ঠিক আছে, সো এই পরবর্তী পার্টটাকে যদি আমরা নেগলেক্ট করি, তাহলে দেখা যাবে যে ক্যাপাসিটরটা কিন্তু এই পাথ দিয়েই আমাদের ডিসচার্জ হচ্ছে। সো ডিসচার্জিং পাথ বা আমাদের এই ক্যাপাসিটরটা স্টোর এনার্জিটা ডিসচার্জ হবে এই পাথ দিয়ে। সো এই পাথে যেহেতু আমাদের রেজিস্ট্যান্স আছে, সো রেজিস্ট্যান্স থাকার কারণে আমাদের কি হবে, এটা কিন্তু যে চার্জিং ডিসচার্জিং যে কারেন্টটা, এটা কিন্তু কম থাকবে। সো ডিসচার্জিং কারেন্ট যদি কম থাকে তাহলে আমাদের এটা খুব আস্তে 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 করে ডিসচার্জ হবে, এটা খুব দ্রুত ডিসচার্জ হবে না। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এ পর্যন্ত এই কতগুলো পয়েন্টে আমাদের যে ডিসকাস করলাম, এই পয়েন্টগুলোতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা পরবর্তী স্টেপ চলে আমাদের এটার তাহলে সলিউশনটা কি। আমাদের এই যে ক্যাপাসিটর ব্যাংকের সুইচিং এর সময় পরবর্তীতে আমাদের যে ডবল ভোল্টেজ অ্যাপিয়ার করতেছে, এই ডবল ভোল্টেজ আমরা চাই না। আমরা চাই কি, যাতে সিস্টেম ভোল্টেজটাই থাকে সব সময়, রিকভারি ভোল্টেজই থাকে। অর্থাৎ এই জায়গায় আমরা দেখতেছিলাম যে আমাদের সার্কিট ব্রেকারটা আমাদের যখন আরটাকে ইন্টারাপশন করলাম তখন রিস্ট্রাইকিং ভোল্টেজ অ্যাপিয়ার করলো। রিস্ট্রাইকিং ভোল্টেজটা তো আমরা রিস্ট্রাইকিং ভোল্টেজও চাই না, এবং রিস্ট্রাইকিং ভোল্টেজটা না এসে সরাসরি আমরা চাই কোন ভোল্টেজ, আমরা চাই যেন সিস্টেম ভোল্টেজটা সার্কিট ব্রেকারের অ্যাক্রসে ডেভেলপ করে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যাপাসিটরটা চার্জ হয়ে আছে দেখেই কিন্তু আমাদের এই প্রবলেমটা হচ্ছে। আমাদের মেইন প্রবলেমটা কি? এই মেইন প্রবলেম হচ্ছে ক্যাপাসিটরটা চার্জ হয়ে আছে। সো আমাদের মেইন অবজেক্টিভটা কি থাকবে, যে এই ক্যাপাসিটরটা যখন আমি সার্কিট ব্রেকারকে ওপেন করব
ওপেন করার সাথে সাথে যেন আমি ক্যাপাসিটরটাকে ডিসচার্জ করে দিতে পারি, ঠিক আছে? এই ক্যাপাসিটর ব্যাংকে সুইচিং বলো বা ট্রান্সমিশন লাইনে সুইচিং বলো, সুইচিং এর সময় আমাদের কি করতে হবে, সার্কিট ব্রেকার ওপেন করার সাথে সাথে আমাদের ক্যাপাসিটরটাকে ডিসচার্জ করে নিতে হবে। যদি আমরা ডিসচার্জ করে নিতে পারি তাহলে আমাদের কি হবে, আমাদের এই ভোল্টেজটা কিন্তু এই যে ইসি যেটা চার্জিং ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, এটা কিন্তু আর থাকবে না, এই ভোল্টেজটা জিরো হয়ে যাবে। তাহলে জিরো করার জন্য আমাদের কি করতে হবে, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা আর্থিং সুইচ কানেক্ট করতে হবে, ঠিক আছে? সো আমাদের এই জায়গায় একটা আর্থিং সুইচ কানেক্ট করতে হবে। আর্থিং সুইচটা ক্লোজ করব কখন, সার্কিট ব্রেকার ওপেন হওয়ার সাথে সাথে আমাদের আর্থিং সুইচটাকে ক্লোজ করে নিতে হবে। যদি ক্লোজ করে নেই তাহলে জিরো পটেনশিয়াল চলে আসবে, তাহলে আমাদের কিন্তু এর অ্যাক্রসে এই চার্জিং ভোল্টেজটা আর আসবে না, সরাসরি আমাদের এই রিকভারি ভোল্টেজটাই আসবে। সো আমাদের তিনটা সলিউশন আছে। সলিউশনের মধ্যে প্রথম যে সলিউশনটা সেটা হচ্ছে গিয়ে আর্থিং সুইচ, তার মানে আমাদের এই লাইনটাকে লাইনের সাথে আমাদের একটা আর্থিং সুইচ ক্যাপাসিটর ব্যাংকের সাথে প্যারালালি কানেক্ট করতে হবে। সো আমাদের যখন সার্কিট ব্রেকার ওপেন করব, ওপেন করার সাথে সাথে আমাদের কি করতে হবে, আর্থিং সুইচটাকে ক্লোজ করে নিতে হবে। যেখানে দেখতে পাচ্ছ সার্কিট ব্রেকার ওপেন এবং সাথে সাথে আমাদের কি করতে হচ্ছে, ওপেন করার সাথে সাথে আর্থিং সুইচটাকে ক্লোজ করে নিব। সো আমাদের এই ক্যাপাসিটরটা এই পাথ দিয়ে ইনস্ট্যান্টলি ডিসচার্জ হয়ে যাবে, যেহেতু এখানে সবচেয়ে শর্টেস্ট পাথ এবং এখানে রেজিস্ট্যান্স জিরো। সো আমাদের এখানে ইনস্ট্যান্টলি ডিসচার্জ হয়ে যাবে। এখানে যেহেতু রেজিস্ট্যান্স জিরো না, সো এখানে কিন্তু আমাদের ডিসচার্জিং এর সময় একটা সময় লাগতো, বাট এখন এখানে যেহেতু রেজিস্ট্যান্স জিরো, সো এই পাথে সে ইনস্ট্যান্টলি ডিসচার্জ হয়ে যাবে। এবং এখানে যেহেতু জিরো পটেনশিয়াল অ্যাপিয়ার করতেছে, তাহলে এর অ্যাক্রসে সার্কিট ব্রেকারের অ্যাক্রসে কিন্তু এই চার্জিং ভোল্টেজটা আর থাকবে না, সরাসরি আমাদের রিকভারি ভোল্টেজ জেনারেট করবে। এটা কি বুঝতে পারছো প্রথম সলিউশনটা? আচ্ছা, সেকেন্ড সলিউশনটা, তার মানে আমাদের এখানে প্রথম কাজটা কি হবে, প্রথম কাজটা হচ্ছে সার্কিট ব্রেকার ওপেন করার সাথে সাথে আর্থিং সুইচ ক্লোজ করে নিতে হবে। সিকোয়েন্সটা এভাবে মেইনটেইন করতে হবে। আগে কিন্তু আর্থিং সুইচ ক্লোজ করে সার্কিট ব্রেকার ওপেন করা যাবে না, তাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে। সো আগে আমাদের সার্কিট ব্রেকার ওপেন করে আর্থিং সুইচ ক্লোজ করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমাদের প্রথম রিমেডিজ। সেকেন্ড রিমেডিজটা কি, বা সেকেন্ড সলিউশনটা হচ্ছে ইউজেস অফ লাইটনিং অ্যারেস্টার। আমরা লাইটনিং অ্যারেস্টারও ইউজ করতে পারি, ঠিক আছে? এটার সাথে প্যারালালি আমরা এখানে দেখতে পাচ্ছ একটা লাইটনিং অ্যারেস্টার ইউজ করা হয়েছে। প্যারালালি আমরা জানি লাইটনিং অ্যারেস্টার আমাদের লাইনের সাথে প্যারালালি কানেক্টেড থাকে, এবং লাইটনিং অ্যারেস্টারের ফাংশনটা কি, নরমাল সিস্টেম ভোল্টেজে, অর্থাৎ যখন এটা এই লাইনে যে ভোল্টেজ থাকবে, এই লাইন ভোল্টেজে এখানে কোনো কন্ডাকশন হবে না, ঠিক আছে? সো এটা হাই রেজিস্ট্যান্স শো করে। এটার ভিতরে একটা এর ভিতরে কি থাকে বলছিলাম, এর ভিতরে থাকে হচ্ছে মেটাল অক্সাইড ভ্যারিস্টার। এটা একটা ভেরিয়েবল রেজিস্টার, এটা যার রেজিস্ট্যান্সটা ভ্যারি করে কিসের উপরে, ভোল্টেজের উপরে। ভোল্টেজ বেড়ে গেলে ভোল্টেজের সাথে এর রিলেশনটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সো ভোল্টেজ যদি বেড়ে যায় তাহলে রেজিস্ট্যান্স কমে যায়, কমে আবার জিরো হবে না, ঠিক আছে? জিরো হলে আবার শর্ট সার্কিট হয়ে যাবে। সো আমাদের কিছু রেজিস্ট্যান্স থাকে যাতে করে সে সিস্টেম ভোল্টেজটাকে হোল্ড করে রাখতে পারে। সো এখানে আমাদের যেটা করতেছি আমরা, যে এখানে ভোল্টেজটা আমাদের হয়ে যাচ্ছে কি পরবর্তী সাইকেলে ডবল। সো সিস্টেম ভোল্টেজ যখন থাকবে, ধরলাম এটা একটা 132 কেভি ক্যাপাসিটর ব্যাংক। সো এখানে আমাদের এখানে যখন 132 কেভি থাকবে, ততক্ষণ পর্যন্ত এদিক দিয়ে কোনো কন্ডাকশন হবে না, সো এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। কিন্তু ভোল্টেজটা যখন ডবল হয়ে যাবে, ডবল হয়ে যাওয়ার সাথে সাথে এখানে কি হবে, এটা তো সার্কিট ব্রেকার ওপেন হওয়ার পরে তো ভোল্টেজটা ডবল হয়ে যাবে পরবর্তীতে। সো ভোল্টেজ ডবল হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু কন্ডাকশন হবে, কন্ডাকশন শুরু হবে, তার মানে ক্যাপাসিটরটা কিন্তু এই পাথে দিয়ে ডিসচার্জ হয়ে যাবে। সো ডিসচার্জ হয়ে গেলে আমাদের কিন্তু আর এর অ্যাক্রসে ডবল ভোল্টেজ অ্যাপিয়ার হবে না। সো আমাদের এই সেকেন্ড যে সলিউশনটা সেটা হচ্ছে কি আমরা লাইটনিং অ্যারেস্টার ইউজ করতে পারি। লাইটনিং অ্যারেস্টারের ভিতরে মেটাল অক্সাইড ভ্যারিস্টার থাকার কারণে ভোল্টেজ বেড়ে গেলে রেজিস্ট্যান্স কমে যায়, কমে গিয়ে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট এই পাথ দিয়ে বাইপাস হয়ে যায়। সো এটাও একটা সলিউশন, ঠিক আছে? লাইটনিং অ্যারেস্টারের মাধ্যমেও আমরা এই প্রবলেমটাকে ওভারকাম করতে পারি। এটা কি বুঝতে পারছো সেকেন্ড প্রবলেমটা কি, সেকেন্ড সলিউশনটা? জি স্যার। আচ্ছা, লাস্ট যে সলিউশনটা সেটা হচ্ছে ইউজ অফ সুইচিং রেজিস্টার। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম আমরা সুইচিং রেজিস্টার ইউজ করতে পারি। এখন শুধু সুইচিং রেজিস্টার ইউজ করলেই হবে না, এখানে কম্বিনেশন ইউজ করতে হবে সুইচিং রেজিস্টারের সাথে আর্থিং সুইচ। সো এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের এই সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে সুইচিং রেজিস্টার আছে, প্লাস একটা কি আছে, আর্থিং সুইচ আছে। সো এর দুইটার কম্বিনেশন আমরা ইউজ করি। সো সুইচিং রেজিস্টারটা কেন ইউজ করতে হবে, সুইচিং রেজিস্টারটা ইউজ করার কারণটা হচ্ছে আমাদের এই রিস্ট্রাইকিং ভোল্টেজটাকে এক্সটেনশন করার জন্য, এই রিস্ট্রাইকিং ভোল্টেজ যাতে না আসে, ঠিক আছে? সো রিস্ট্রাইকিং ভোল্টেজ যাতে না আসে সেক্ষেত্রে আমাদের সুইচিং রেজিস্টারের রেজিস্ট্যান্সের ভ্যালু কত হতে হবে সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, যে আর এর ভ্যালু যদি আমরা সুইচিং রেজিস্টারে আর এর ভ্যালু যদি আমরা হাফ অফ √L/C করতে পারি,
তাহলে এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা থাকে না, এর ফ্রিকোয়েন্সিটা 0 হয়ে যায়। তার মানে আসবে সরাসরি রিকভারি ভোল্টেজ। সো রিকভারি ভোল্টেজ তো আসলো, রিকভারি ভোল্টেজ আসার পরেও তো আমাদের ক্যাপাসিটর যদি চার্জ থাকে তাহলে ডবল ভোল্টেজ অ্যাপিয়ার করতে পারে। তার মানে রিকভারি ভোল্টেজ আসার সাথে সাথে আমাদের কি করতে হবে, আমাদের এই যে সার্কিট ব্রেকারটাকে সরি আর্থিং সুইচটাকে ক্লোজ করে ফেলতে হবে। তাহলে সিকোয়েন্সটা খেয়াল করো, প্রথমে সার্কিট ব্রেকার ওপেন করব, তার কিছু সময় পরে আমাদের আর্থিং সুইচ ওপেন করব, সরি রেজিস্ট্যান্স সুইচ ওপেন করব, রেজিস্ট্যান্স সুইচ ওপেন করার সাথে সাথে আমাদের কি করতে হবে, আর্থিং সুইচটাকে ক্লোজ করে ফেলতে হবে। তাহলে আমাদের এই যে আর এর ভ্যালুটা যদি আমরা এমন ভাবে চুজ করি যে আর এর ভ্যালু ইকুয়াল টু হচ্ছে হাফ অফ রুট ওভার এল বাই সি, তাহলে আমাদের এখানে রিস্ট্রাইকিং ভোল্টেজও অ্যাপিয়ার করবে না, এবং পরবর্তীতে আমাদের সিস্টেমের মধ্যেও কিন্তু বা সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে কিন্তু ডবল ভোল্টেজ আর আসবে না। সো এই দুইটার অপশনে আমরা ইউজ করি, এটাকে আমরা বলতেছি ইউজেস অফ সুইচিং রেজিস্টার। এই সুইচিং রেজিস্টার ইউজ আমরা আর্থিং সুইচ কম্বিনেশন করে আমরা এই প্রবলেমটাকে ওভারকাম করে থাকি। সো সলিউশন গুলো বুঝতে পারছো, তিনটা সলিউশন? আচ্ছা, এরপরে আসো আমাদের আমরা ইন্ডাকটিভ সার্কিটের সুইচিং অপারেশন দেখলাম, ক্যাপাসিটিভ সার্কিটের সুইচিং অপারেশন দেখলাম, ফল্ট কারেন্টের সুইচিং অপারেশন দেখেছিলাম প্রথমে। তো বিভিন্ন ধরনের লোডের সুইচিং অপারেশন আমরা দেখেছিলাম। রেজিস্টিভ সার্কিট দেখার আমাদের দরকার নাই, কারণ সার্কিটে আমরা জানি কোনো রিস্ট্রাইকিং ভোল্টেজ অ্যাপিয়ার করে না, যেহেতু আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 0 ডিগ্রি, সেক্ষেত্রে রিস্ট্রাইকিং ভোল্টেজ অ্যাপিয়ার করে না। তো এরপরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে অটো রিক্লোজার। তার মানে অটোমেটিক্যালি সার্কিট ব্রেকার রিক্লোজ হবে। ঠিক আছে, একটা সার্কিট ব্রেকার যখন আমরা একটা লাইনে প্লেস করব তখন বিভিন্ন ধরনের কন্ডিশনে সার্কিট ব্রেকার ওপেন হয়ে যায়। সেটা কি কি কন্ডিশন হতে পারে, সেটা ওভারলোড কন্ডিশন হতে পারে, অথবা বিভিন্ন ধরনের ট্রানজিয়েন্ট ফল্ট হতে পারে। ট্রানজিয়েন্ট ফল্টের ক্ষেত্রে আমাদের সার্কিট ব্রেকার ওপেন হয়ে যেতে পারে, অথবা পার্মানেন্ট ফল্ট হলে আমাদের সার্কিট ব্রেকার ওপেন হয়ে যেতে পারে। সো বিভিন্ন কন্ডিশনে আমাদের সার্কিট ব্রেকার ওপেন হয়। ঠিক আছে, ওপেন হওয়ার পরে এখন আমি যদি ওপেন হয় তখন আমাদের যারা মেইনটেনেন্সে থাকবে তারা গিয়ে দেখবে যে প্রবলেমটা কি হয়েছে, সেটা কি ওভারলোড কন্ডিশন না শর্ট সার্কিট কন্ডিশন না ট্রানজিয়েন্ট ফল্ট। সো এই কন্ডিশনগুলো তারা মনিটর করার পরে আমাদের যদি পার্মানেন্ট ফল্ট হয় তখন ওই ফল্টটাকে রিমুভ করার পরে সার্কিট ব্রেকারকে ক্লোজ করবে। বাট যদি ওভারলোড কন্ডিশন অ্যারাইজ করে তখন ওভারলোডকে আন্ডারলোডে কনভার্ট করার পরে আমাদের সার্কিট ব্রেকারকে ক্লোজ করবে। আর যদি ট্রানজিয়েন্ট ফল্ট হয় তাহলে তো আমাদের ফল্টটা রিমুভ হয়ে যাবে খুবই অল্প সময়ের মধ্যে। যেটা আমাদের নরমালি এই ট্রানজিয়েন্ট ফল্ট গুলো হয় কি কারণে আমরা বলেছিলাম যে যখন ঝড় বৃষ্টি হয় তখন আমাদের এই যে আমাদের যে লাইন যে কন্ডাক্টর গুলো আছে এগুলো সুইং হয়। সো লাইনটা সুইং হওয়ার কারণে আমাদের ট্রানজিয়েন্ট ফল্ট, লাইন টু লাইন ফল্ট হয়ে যেতে পারে বা কাছে সাথে কানেক্টেড হয়ে যেতে পারে, সেখানে আমাদের ট্রানজিয়েন্ট ফল্ট হতে পারে। লাইন টু গ্রাউন্ডের মাধ্যমে কিন্তু আমাদের ফল্ট হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে ট্রানজিয়েন্ট ইন নেচার। ঠিক আছে, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা চলে যায়। সো সুইং করলে আমাদের এটা আমাদের ফল্টটা হবে, আবার যখন নরমাল কন্ডিশনে চলে আসবে ব্যাক করে তখন কিন্তু আবার এটা আগের পজিশনে ব্যাক করবে। সো এই কারণে আমাদের এই ফল্টগুলোর উপরে বেস করে আমরা সার্কিট ব্রেকারগুলোকে কিভাবে অপারেট করে সেটা আমরা বের করি। যেমন ধরো যে একটা লাইনে ওভারলোড কন্ডিশন হয়েছে, ওভারলোড তো আর ফল্ট না, বা ট্রানজিয়েন্ট ফল্ট হয়েছে। ট্রানজিয়েন্ট ফল্টের ক্ষেত্রে আমার অনেক সময় ধরে সার্কিট ব্রেকার ওপেন রাখার দরকার নাই, কারণ যারা মেইনটেনেন্সে থাকবে তারা গিয়ে এই জিনিসটা মনিটর করতে তো অনেক সময়ের ব্যাপার। ওভারলোড কন্ডিশনেও আবার আমাদের কি কারণে হয়েছে সেটা দেখতে হবে। দেখে যদি আমরা দেখি যে না ওভারলোড কন্ডিশন হলে তখন এটাকে আমাদের আন্ডারলোডে কনভার্ট করতে হবে। আন্ডারলোডে কনভার্ট করে তখন আবার আমাদের সার্কিট ব্রেকারকে ক্লোজ করতে হবে। সো আমি যতক্ষণ পর্যন্ত সার্কিট ব্রেকারকে ওপেন রাখবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সার্ভিস কন্টিনিউটিটা ইন্টারাপ্টেড থাকবে, তখন পর্যন্ত কিন্তু লোডশেডিং অবস্থায় থাকবে পুরো সিস্টেমটা। সো এই কারণে আমাদের একটা স্পেশাল ফাংশন আছে একটা সার্কিট ব্রেকার গুলার, ফাংশনটাকে আমরা বলি অটো রিক্লোজার। অটো রিক্লোজার মানে সার্কিট ব্রেকারটা অটোমেটিক্যালি রিক্লোজ হবে। ঠিক আছে, অটোমেটিক্যালি রিক্লোজ হবে। কারণ অটোমেটিক্যালি রিক্লোজ হবে কোন কন্ডিশনে? আমাদের পার্মানেন্ট ফল্ট হয় সেটাকে আমরা অটোমেটিক্যালি রিক্লোজ করতে পারি। তো পার্মানেন্ট ফল্টের ক্ষেত্রে সার্কিট ব্রেকার অটোমেটিক্যালি রিক্লোজ করা উচিত। শোনা যাচ্ছে? আচ্ছা, রেসপন্স করো, রেসপন্স আমি আচ্ছা পার্মানেন্ট যদি ফল্ট হয়, যদি একটা পার্মানেন্ট ফল্ট মানে কি একটা লাইন গ্রাউন্ড হয়ে গেছে, একটা লাইন ছিঁড়ে গ্রাউন্ডের সাথে মানে কি শর্ট অবস্থায় আছে, সেই অবস্থায় আমরা কখনোই সার্কিট ব্রেকারটাকে অটোমেটিক্যালি রিক্লোজ করব না। কিন্তু ওভারলোড কন্ডিশনটা কি? ওভারলোড কন্ডিশন কিন্তু আমাদের লাইন লোড কিন্তু সব সময় সুইচ হচ্ছে, লোড কখনো বাড়ছে কখনো কমছে, প্রতিনিয়ত এটা ভ্যারি করতেছে। এই কারণে ওভারলোডিং কন্ডিশনটা এটা কিন্তু সব সময় থাকছে না, এটা কিছু সময় ওভারলোডিং থাকতেছে, কিছু সময় আন্ডারলোডিং থাকতেছে। এই সব কন্ডিশনের ক্ষেত্রে ওভারলোডিং বা ট্রানজিয়েন্ট ফল্ট যখন হবে, ঠিক আছে, ট্রানজিয়েন্ট ফল্টের ক্ষেত্রে আমাদের কিন্তু সার্কিট ব্রেকারকে একটা লং টাইম কিন্তু ওপেন রাখার দরকার নাই। সো এই সব কন্ডিশনে আমাদের কি করতে হবে? অটোমেটিক্যালি সার্কিট ব্রেকারকে রিক্লোজ করতে হয়। অটোমেটিক্যালি না করলে কি হবে? আমাদের যে ম্যানুয়াল অপারেশন যদি আমরা করি তাহলে আমাদের কিন্তু একটা লম্বা সময় কিন্তু সার্কিট কন্টিনিউটা ইন্টারাপ্ট অবস্থায় থাকে। তো এইজন্য এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার স্পেশাল ফাংশন
যে ফাংশনের মাধ্যমে সার্কিট ব্রেকারটা অটোমেটিক্যালি রিক্লোজ হবে। অটোমেটিক্যালি রিক্লোজ কত সময় পরে সেটা আমরা পরে দেখব, যে কত সময় পরে সার্কিট ব্রেকারটা অটোমেটিক্যালি রিক্লোজ হবে। রিক্লোজ হওয়ার পরে সে দেখবে যে আমাদের ওভারলোড কন্ডিশনটা চলে গেছে কিনা, অর্থাৎ আন্ডারলোডে কনভার্ট হয়েছে কিনা। যদি আন্ডারলোডে কনভার্ট হয়ে থাকে তাহলে সার্কিট ব্রেকারটা ক্লোজ অবস্থাতেই থাকবে। আন্ডারলোড যদি চলে আসে, অর্থাৎ সেটা যদি নর্মাল কন্ডিশন চলে আসে, এটা ক্লোজ অবস্থাতেই থাকবে। কিন্তু তখনও যদি সিস্টেমে ওভারলোড কন্ডিশন অ্যারাইজ করে, তখন আমাদের কি হবে, সার্কিট ব্রেকারটা আবার অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এরকম করে সে 3 বার ওপেন হবে। 3 বার ওপেন হওয়ার পরে সে দেখবে যে ওভারলোড কারেন্টটা কমে গেছে কিনা। যদি ওভারলোড কারেন্ট তখন যদি না যায়, তখন সে বুঝবে এটা একটা পার্মানেন্ট ফল্ট। সো সেক্ষেত্রে সে ওপেন এন্ড লক হয়ে থাকে, তখন তাকে আর ম্যানুয়াল অপারেশন ছাড়া ক্লোজ করা যাবে না। এটা হচ্ছে অটো রিক্লোজারের ফাংশন। এই প্রবলেমটা হতে পারে ট্রানজিয়েন্ট ইন নেচার অথবা ওভারলোড কন্ডিশন। সো ট্রানজিয়েন্ট ফল্টের ক্ষেত্রেও কিন্তু ফল্টে এসে চলে যায়। সো যখন সার্কিট ব্রেকারটা অটোমেটিক্যালি রিক্লোজ হবে, তখন সে দেখবে যে ফল্টটা চলে গেছে কিনা। ফল্টটা যদি চলে যেয়ে থাকে তাহলে সে ক্লোজ অবস্থাতেই থাকবে, আর যদি ফল্টটা না চলে যায় তাহলে সে আবার ওপেন হয়ে থাকবে। তো এখন এই যে ফল্টটা চলে গেছে কি চলে যায় নাই, এটা আমরা কিভাবে বুঝবো? বা ওভারলোডটা আন্ডারলোডে কনভার্ট হয়েছে নাকি হয় নাই, সেটা আমরা কিভাবে বুঝবো? সো এই ওভারলোড বা আন্ডারলোড অথবা আমাদের ট্রানজিট ফল্ট, এগুলো কিন্তু আমরা মনিটর করতেছি কিসের মাধ্যমে? সিটির মাধ্যমে মনিটর করতেছি। সো সিটি একটা কিন্তু এক ওপেন লক হয়ে যাবে। সেটা আপনি ম্যানুয়াল বুঝতে পারবেন যত যখন হবে আর হইছে কিনা। যদি না হয় তাহলে আমরা একটা লম্বা সময় আমাদের সার্ভিস কন্টিনিউটি ইন্টারাপ্টেড অবস্থায় থাকতে পারে। সো এই প্রবলেমটা কি বুঝতে পারছো কিভাবে আমরা এই সলিউশন করি অটো রিক্লোজারের মাধ্যমে? আচ্ছা, অটো রিক্লোজার তাহলে আমরা কোথায় ইউজ করব? অটো রিক্লোজার ইউজ করব আমরা সুইচিং অপারেশন সময় আমরা অটো রিক্লোজার ইউজ করতে পারি, ঠিক আছে? অথবা লাইটনিং সার্জের সময়, লাইটনিং সার্জ হলেও কিন্তু আমাদের লম্বা সময় ইন্টারাপশনের দরকার লাগে না। সো লাইটনিং সার্জ হলেও কিন্তু আমাদের অল্প সময়ের মধ্যে যেহেতু এটা ডিসচার্জ হয়ে যায়, সো সেক্ষেত্রে আমাদের সার্ভিস কন্টিনিউটি যাতে হ্যাম্পার না হয়, সো সেক্ষেত্রে আমরা অটো রিক্লোজার ইউজ করতে পারি। ওভারলোড কন্ডিশনের ক্ষেত্রে আমরা অটো রিক্লোজার ইউজ করতে পারি। পার্মানেন্ট ফল্ট হলে আমরা অটো রিক্লোজার ইউজ করব না। সো এটা কিন্তু জিনিসটা একটু দেখে নাও। It is a special type of circuit breaker in which a mechanism is provided so that the contact of the circuit breaker will be open due to a fault in the system. এখন খেয়াল করে দেখো, এই যে অটো রিক্লোজারের কথা যে আমরা বললাম, অটো রিক্লোজার হচ্ছে কি একটা সার্কিট ব্রেকারের স্পেশাল ফিচার্স। তো এই স্পেশাল ফিচার্স এর মধ্যে আমরা জানি সার্কিট ব্রেকারের ভিতরে 2 ধরনের কয়েল থাকে। একটাকে আমরা বলি ক্লোজিং কয়েল, একটাকে আমরা বলি ট্রিপ কয়েল। ক্লোজিং কয়েল আর একটা হচ্ছে ট্রিপ কয়েল। আমরা ল্যাবের মধ্যে আমরা দেখেছিলাম, যে ল্যাবের মধ্যে আমরা যে ভিডিও লেকচারটা আপলোড করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে 2 ধরনের কয়েল থাকে। সো ক্লোজিং কয়েলকে এনার্জাইজ করলে সার্কিট ব্রেকার ক্লোজ হবে, আর ট্রিপ কয়েলকে এনার্জাইজ করলে সার্কিট ব্রেকার ট্রিপ করবে। তার মানে ক্লোজিং কয়েলকে, তার মানে আমাদের একটা টাইমার থাকবে, সেই টাইমারের মাধ্যমে কিছু সময় পরে ওই টাইম ডিলে করব যে কতক্ষণ পরে আমরা সার্কিট ব্রেকারকে ক্লোজ করব। ক্লোজ করার পরে যদি আবার অ্যাবনরমাল কন্ডিশন ফরমেশন এই অ্যাবনরমাল কন্ডিশনটা সাস্টেইন করে, তাহলে সে আবার সেটাকে এনার্জাইজ করবে ট্রিপ কয়েলকে, ঠিক আছে? সো এখানে কিন্তু আমাদের কয়েকটা সুইচিং হবে ট্রিপ কয়েল আর ক্লোজিং কয়েলে। সো এইভাবে আমরা এই অটো রিক্লোজার ফাংশনটা, এই স্পেশাল ফিচারসটাকে অ্যাচিভ করতে পারি। সো এরপর সে বলতেছে সেকেন্ড পয়েন্ট, দেন দ্য কন্ট্যাক্টস অফ দ্য সার্কিট ব্রেকার উইল বি অটোমেটিক্যালি ক্লোজড। অটোমেটিক্যালি ক্লোজড মানে এটাকে একটা টাইমারের মাধ্যমে আমাদের ক্লোজিং কয়েলের সাথে কানেক্ট করে রাখতে হবে, যার ফলে আমাদের ওই টাইমটা ইলাপস হওয়ার পরে এই ক্লোজিং কয়েলটা এনার্জাইজড হয়ে যায়, আর এনার্জাইজড হয়ে গেলে আমাদের সেটা অটোমেটিক্যালি ক্লোজ হবে। So if the fault, a fault এর মধ্যে এখানে আমরা বলতেছি overload and transient fault is removed within the delay time, the contact will remain closed. Contactটা close অবস্থাতে থাকবে, আর otherwise it will be open. In this way the circuit breaker will try to close its contact 3 times. কয়বার ক্লোজ করতে চেষ্টা করবে? 3 বার। যদি এই ফল্টটা এর মধ্যে চলে যায় তাহলে সার্কিট ব্রেকারটা ক্লোজ অবস্থায় থাকবে, আর যদি চলে না যায় তাহলে এটা ওপেন অবস্থাতেই থাকবে, ওপেন লক হয়ে যাবে। এখন আসো আমাদের সার্কিট ব্রেকারটাকে আমরা কতক্ষণ ওপেন রাখবো? এই যে ফল্ট হলো, এই ফল্ট হওয়ার পরে বা ওভার কন্ডিশন বা ট্রানজিয়েন্ট ফল্ট যখন আসলো, তখন আমরা কতক্ষণ পর্যন্ত সার্কিট ব্রেকারটাকে ওপেন করব, ওপেন রাখবো, সেটার সেই টাইমটাকে আমরা কি টাইম বলি? ডেড টাইম অফ অ্যান রিক্লোজার। যে কতটুকু সময় পর্যন্ত আমরা সার্কিট ব্রেকারকে ওপেন রাখবো বা কত ফাস্ট টাইমে সুইচিংটা করতে পারি। এখানে আমরা খেয়াল করে দেখো, মিনিমাম 0.2 সেকেন্ড must be allowed to enable the contact space to become deionized quickly, and dead time of 0.3 second can be taken as a safe recloser time. অর্থাৎ আমাদের যখন সার্কিট ব্রেকারটা ওপেন হয়, ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ক্লিয়ার হয় না। আমরা দেখেছিলাম কি যে ওপেন হওয়ার পরে আমাদের আর্কিং ভোল্টেজ আসে, আর্কিং ভোল্টেজের পরে আমাদের স্ট্রাইকিং ভোল্টেজ আসে, স্ট্রাইকিং ভোল্টেজের পরে আমাদের সিস্টেম ভোল্টেজ বা রিকভারি ভোল্টেজ আসে। সো আমাদের সার্কিট ব্রেকারের ইন্ডাকশন টাইমটা কত সময় ছিল? লাস্ট আমরা বলেছিলাম যে 1 থেকে 3 সাইকেলের মধ্যে কিন্তু আমাদের ফল্ট কারেন্টটা ক্লিয়ার হয়ে যায়। তার মানে এই 1 থেকে 3 সাইকেলের মধ্যে কিন্তু সার্কিট ব্রেকারকে ক্লোজ করতে পারো না, কারণ এই সময় ফল্ট কারেন্ট যাচ্ছে সিস্টেমের ভিতর দিয়ে। এই সময় তো আমাদের সার্কিট ব্রেকারকে ক্লোজ করা কোনোভাবেই উচিত না, তাহলে আমরা হাই কারেন্ট। তার মানে এটাকে আমরা বলি ডেড টাইম অফ অ্যান অটো রিক্লোজার। তার মানে এইটুকু সময়ের মধ্যে আমি সার্কিট ব্রেকারকে ক্লোজ করতে পারি না, ঠিক আছে? সো মিনিমাম 0.2 সেকেন্ড লাগতেছে কন্টাক্ট স্পেস আয়োনাইজড করতে, পুরোপুরি এর ভিতর থেকে আমাদের আর্টটাকে রিমুভ করতে। তার মানে আমাদের এটার সাথে অ্যাডিশনাল 0.1 সেকেন্ড অ্যাড করা হয়, যে এই
0.3 সেকেন্ড সময়ের পরে গিয়ে আমি সার্কিট ব্রেকার পরবর্তীতে ক্লোজ করতে পারি, কারণ এটা হচ্ছে সেফ রিক্লোজার টাইম। তার মানে আমাদের 35 সেকেন্ড পরে আমি সেফলি এটাকে রিক্লোজ করতে পারি। কিন্তু 35 সেকেন্ডের আগে যদি রিক্লোজ করি তাহলে ফল্টি অবস্থায় আমি আবার সার্কিট ব্রেকারকে রিক্লোজ করতেছি, তাহলে কারেন্টের ম্যাগনিটিউড কিন্তু অনেক বেড়ে যেতে পারে। তো এইজন্য আমাদের সেফ রিক্লোজার টাইম হিসেবে আমরা ধরি 0.3 সেকেন্ড। সো এখানে দুইটা কার্ভ দেখতে পাচ্ছি। এখানে প্রথম যেটা সেটা হচ্ছে I ভার্সেস T, নিচেটা Y ভার্সেস T। তো এটার প্রথম যে আমাদের ওয়েবটা সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের জন্য, আর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইনের জন্য। খেয়াল করে দেখো ট্রান্সমিশন লাইনেও কিন্তু আমাদের এই পয়েন্টে আমাদের সার্কিট ব্রেকারটা ক্লোজ, ঠিক আছে? সার্কিট ব্রেকার এই জায়গায় ক্লোজ মানে কি, তার বিদ্যুৎ বের হয়ে যাচ্ছে। সো এই বিদ্যুৎ কারেন্ট যাচ্ছে, সো ফ্রন্ট হচ্ছে এই বিদ্যুৎ কারেন্ট যাচ্ছে, সার্কিট ব্রেকার ক্লোজ। তো এরপর আমরা কি করলাম, বললাম যে একটা ট্রানজিয়েন্ট ফল্ট, সো আমরা ওপেন করলাম কখন 0.3 সেকেন্ড, এটা হচ্ছে ডে টাইম। এর মধ্যে সার্কিট ব্রেকারকে আবার রিক্লোজ করা যাবে না। এরপর আমরা আবার কি করব, সার্কিট ব্রেকারটাকে আবার রিক্লোজ করব। তো রিক্লোজ করার সময় যাবে, এরপর কিন্তু আমরা এটা ক্লোজ রাখছি। এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, ঠিক আছে? ইনস্ট্যান্টেনিয়াস, কারণ যদি হয় ট্রান্সমিশন লাইনের ফল্টগুলো বেশি পার্মানেন্ট ইন নেচার, ঠিক আছে? পার্মানেন্ট টাইপের ফল্টই হতে পারে। এখানে আমাদের সাধারণত ওভারলোড কন্ডিশনে আমরা কিন্তু ট্রান্সমিশন লাইন ইন্টারাকশন করি না, কারণ ট্রান্সমিশন লাইনের সাথে কি আমরা পুরো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কানেক্টেড। তো ট্রান্সমিশন লাইনে যখন ইন্টারনেট রাখা যায় ভালো, ঠিক আছে? তো ট্রান্সমিশন লাইন ফলে যে ফল্টের কারণে আমরা ইন্টারাকশন করি সেটা হচ্ছে পার্মানেন্ট ইন নেচার, যেগুলো হচ্ছে কি আমাদের সলিড গ্রাউন্ডে। তো সেই ফল্টের ক্ষেত্রে আমরা ট্রান্সমিশন লাইনকে ইন্টারাকশন করি। বাট ডিস্ট্রিবিউশন সিস্টেম গুলো হয় সেটা হচ্ছে ওভারলোডিং এন্ড আন্ডারলোডিং, ঠিক আছে? ওভারলোডিং প্রবলেমগুলো, ট্রানজিয়েন্ট ফল্টগুলো, এই প্রবলেমের জন্য আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে আমাদের তিনটা শুট করতেছি, এখানে একটা শুট করতেছি, এখানে একবার সার্কিট ব্রেকার শুট মানে সার্কিট ব্রেকার ক্লোজ করতেছি, এখানে একবার ক্লোজ করতেছি, এখানে করতেছি। বাট এখানে একবারই সার্কিট ক্লোজ করা হচ্ছে, সেজন্য এটাকে আমরা বলতেছি সিঙ্গেলি শুট অর যেহেতু একবার ক্লোজ করা হচ্ছে। তো এই ক্লোজ করা হচ্ছে এই সময় কি দেখা হচ্ছে যে এটা ট্রানজিয়েন্ট ফল্ট কিনা, ঠিক আছে? সো ট্রানজিয়েন্ট ফল্ট হয় তাহলে আমরা ক্লোজ করার পরে কারেন্টটা কি হয়ে যাবে, কারেন্টটা আবার নরমাল হয়ে যাবে। কারেন্টটা যদি নরমাল হয়ে যায় তাহলে ক্লোজ হতেই থাকবে, এরকম কন্টিনিউয়াসলি ক্লোজ হতে থাকবে। আর যদি এটা পার্মানেন্ট ফল্ট হয় তাহলে সাথে আবার কি হয়ে যাবে, ইনস্ট্যান্টলি সেই সার্কিট ব্রেকারটা ওপেন হয়ে যাবে, কোনো ডিলে হবে না, ঠিক আছে? ইনস্ট্যান্টলি ওপেন হয়ে যাবে, ওপেন এন্ড লক হয়ে যাবে। সো এটাকে ম্যানুয়াল অপারেশন ছাড়া তুমি আবার ক্লোজ করতে পারবা না। যখন ডিস্ট্রিবিউশন লাইনে বেশিরভাগ ক্ষতি হচ্ছে, বেশিরভাগ আমাদের প্রবলেম হচ্ছে ওভারলোডিং। সো ওভারলোডিং কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি করতেছি, সার্কিট ব্রেকার ক্লোজ ছিল এই অবস্থায়, এরপর ওপেন করতেছি। ওপেন করতেছি কত সময়, 1 সেকেন্ড। এখানে দেখো কেন 0.3 সেকেন্ড, কারণ আমরা চাই ট্রান্সমিশন লাইনে কম সময় ইন্টারাপ্টেড থাকুক, কারণ ট্রান্সমিশন লাইনের সাথে যে অনেক বড় একটা নেটওয়ার্ক কানেক্ট থাকে। সো এখানে খুবই অল্প সময় দেওয়া হচ্ছে। বাট ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাথে যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শুধু কানেক্টেড থাকে, সো এখানে ডিলেটা একটু বেশি কম্পেয়ার টু ট্রান্সমিশন লাইন। সো এখানে আমাদের ডিলে একটু বেশি দেওয়া আছে। সো ডিলে দেওয়ার পরে প্রথম শুটটা হয় এটা অলওয়েজ কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? প্রথম শুটটা কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস দিয়ে আমরা দেখতে চাই যে সিস্টেম ফল্টটা কি পার্মানেন্ট নাকি আমাদের টেম্পোরারি বা লোডিং। সো এই শুটটা দেওয়ার পরে যদি আমাদের এখানে সার্কিট ব্রেকার ওপেন হওয়ার পরে আর ক্লোজ হলো, ক্লোজ হয়ে যদি দেখে এখানে কিছু নেই, তাহলে সে ইনস্ট্যান্টলি কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আবার সে ক্লোজ হয়ে যাবে। যদি ওভারলোডিং হয়, ওভারলোডিং ক্ষেত্রে আমরা ডিলে দিই, এই ডিলের মধ্যে ডিলেটা দিয়ে আমরা দেখতে চাই যে এই সময়ের মধ্যে আমাদের কারেন্টটা ওভারলোড কারেন্টটা আন্ডারলোডে চলে আসে কিনা। যদি না চলে আসে সে আবার ওপেন। তো এরকম করে একবার, দুইবার, এই তিনবার, সো তিনবার ওপেন করব। এই তিনবার ওপেন হওয়ার পর তিনবার ক্লোজ হয়, সো একবার ক্লোজ হলো, সো তিনবার পরে যদি দেখে যে না আমাদের কারেন্ট এখন যায়, সে ওপেন এন্ড লক হয়ে যায়, তার মানে এটাকে আবার ক্লোজ করতে পারবা না। এটাকে ম্যানুয়ালি রিক্লোজ করা ছাড়া এটাকে আর ক্লোজ করা যাবে না, এটা অটোমেটিক্যালি ক্লোজ হবে না। সো দুইটা কি বুঝতে পারছো, দুইটা ওয়েভফর্ম কোথায় কোনটা ইউজ করি আমরা? ওকে, টাইমটা কি, সেটা হচ্ছে একটা ডেট টাইম গেল। এরপরে আমাদের ফাইনাল আজকে যে টপিকসটা সেটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক আর্ক নিয়ে তো আমরা অনেক কথা বলছি। তো আর্কিং কেন হয় সেটা আমরা জানি। আর্কিংটা কেন হয়, যখন সার্কিট ব্রেকারটা ওপেন হয়, ওপেন হওয়ার সময় যে আর্কিং ভোল্টেজটা হয়, এটার মেইন কারণ হচ্ছে সিস্টেম প্যারামিটার উপর ডিপেন্ড করে। যেহেতু আমাদের সিস্টেম প্যারামিটারের আমাদের ইন্ডাকটিভ সার্কিট এবং ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা জানি যে সে একটা চার্জ স্টোর করে রাখে। সো সেই চার্জটা ডিসচার্জ হয় কোন পাথ দিয়ে, আমাদের সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসের থ্রুতে কিন্তু আমাদের চার্জটা ডিসচার্জ হয়। সো এই ডিসচার্জিং কারেন্টটাকে আমরা আর্কিং বলতে পারি। অথবা যখন সার্কিট ব্রেকার ওপেন হয়, ওপেন হওয়ার সময় তার একটা হাই পটেনশিয়াল ডেভেলপ করে। সো এই হাই পটেনশিয়াল কারণে আমাদের কি হয়, মাঝখানে যে মিডিয়ামটা থাকে এই মিডিয়ামটা আয়োনাইজড হয়ে, এই আয়োনাইজড মিডিয়ামটাকে আমরা বলতেছি আর্কিং। সো এটা ডিপে আসে। তো ইলেকট্রিক আর্কটা কি, দ্য ইলেকট্রিক আর্ক ইজ এ সেলফ সাস্টেইন ডিসচার্জ অফ ইলেকট্রিসিটি। ডিসচার্জ অফ ইলেকট্রিসিটি কেন বলতেছি, যেহেতু আমাদের সিস্টেম যে প্যারামিটারস গুলো থাকে, ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স, সেটা চার্জ করে রাখে, সেটা কি করতেছে এখন ডিসচার্জ করতেছে কোন পাথে, বিটুইন ইলেকট্রোডস, ঠিক আছে? ইলেকট্রোডস বলতে আমাদের যে সার্কিট ব্রেকারটা থাকবে, সার্কিট ব্রেকারের মুভিং কন্টাক্ট এবং ফিক্সড কন্টাক্টের মাঝখানে। তো মুভিং কন্টাক্ট এটা হচ্ছে কি আমাদের ইলেকট্রোডস, এটা হচ্ছে সার্কিট ব্রেকারের কন্টাক্ট পয়েন্টটা, এটাকে আমরা অ্যানোড টার্মিনাল বলতেছি, এটাকে ক্যাথোড টার্মিনাল বলতেছি। তো এই অ্যানোড এবং ক্যাথোড টার্মিনালের মাঝখানে কিন্তু আমাদের ডিসচার্জটা হবে, ঠিক আছে? তো এটাই বলতেছি যে the electric arc is a self-sustained discharge of electricity between the electrodes. এই electrodes বলতে অ্যানোড এন্ড ক্যাথোড টার্মিনাল বলতেছি ইন গ্যাস অর ভেপার। সেটার মধ্যে গ্যাসও থাকতে পারে অথবা মানে এটা ডিভাইস হয়ে আমাদের আর্কটা
আর্কিং কারেন্টটা এটা ডিসচার্জ হয়ে যেতে পারে। তো when the voltage is applied between the electrodes of the order of minimum ionizing or minimum exciting potential of the gas, অর্থাৎ আমি যদি এখানে একটা সোর্স তুমি যদি কানেক্ট করো, এখানে একটা ভেরিয়েবল সোর্স তুমি কানেক্ট করছো, ওপেন সার্কিট এখন যদি ভোল্টেজ তুমি বাড়ালে আমাদের কি হবে, একটা সময় পরে আমাদের কিন্তু প্রথমে কিন্তু এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না, অর্থাৎ মিডিয়ামটা কিন্তু আয়নাইজ হয় না। ভোল্টেজ আস্তে আস্তে বাড়াচ্ছি, বাড়াতে একটা সময় পরে ধরলাম এদিকে এই এয়ারটা বা মিডিয়ামটা আছে, এই মিডিয়ামটা ব্রেকডাউন যে সময়টা এটা হচ্ছে কি আমাদের 10 ডিগ্রি বা 10 ডিগ্রি ভোল্টেজ যখন অ্যাপিয়ার হবে তখন এই মিডিয়ামটা ব্রেকডাউনে চলে যাবে, অর্থাৎ তখন এখানে আর্ক জেনারেট করা শুরু হবে। সো মিনিমাম যে ভোল্টেজ আর্কটা জেনারেট করে সেটাকে আমরা বলছি আরটি ভোল্টেজ, ঠিক আছে। এর উপরে তো আর্ক জেনারেট করবে, ভোল্টেজের উপরে গেলে তো আর্ক তো জেনারেট করবে, নিচে আর্ক জেনারেট করবে। তার মানে আর্ক কত ভোল্টেজে জেনারেট করতেছে সেটা দেখার জন্য বা এই মিডিয়ামের মধ্যে কত ভোল্টেজে আর্ক জেনারেট করতেছে, ঠিক আছে, এটা টেস্ট করার উপায়টা কি? এই টেস্ট করার উপায় হচ্ছে একটা ক্যাপসুল নেওয়া, এই ক্যাপসুলের একটা টার্মিনাল হবে অ্যানোড আর একটা টার্মিনাল হবে ক্যাথোড, এবং ক্যাথোড টার্মিনালের মধ্যে আমরা একটা ভেরিয়েবল সোর্স কানেক্ট করব, সোর্সের ভোল্টেজটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বাড়াতে একটা পরে একটা যে এখানে একটা যদি অ্যামিটার কানেক্ট করি এই জায়গায়, তখন দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় পরে আমাদের একটা নির্দিষ্ট ভোল্টেজ যখন এই ইলেকট্রোডে অ্যাপিয়ার করি তখন এই অ্যামিটারের মধ্যে কারেন্ট ফ্লো করা শুরু করবে। সো যেই কারেন্ট ফ্লো করা শুরু করবে সেটাই হচ্ছে কি আমাদের আর্কিং ভোল্টেজ। এটা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। মানে কোন মিডিয়ামে কত ফেজে এর ভিতরে আর্ক ফাংশন করতেছে সেটা টেস্ট করার উপায় যে আমরা ক্যাপসুলের মধ্যে মিডিয়ামটা, অর্থাৎ আমাদের এয়ার যদি হয় তাহলে মিডিয়াম থাকবে এয়ার, অয়েল যদি হয় মিডিয়াম থাকবে অয়েল, SF6 গ্যাস যদি থাকে তাহলে SF6 গ্যাসের প্রত্যেকটা মিডিয়ামের কিন্তু একটা নির্দিষ্ট ইলেকট্রিক স্ট্রেংথ আছে। তার মানে কিন্তু সব সময় পর্যন্ত ইনসুলেশন করে না। তো মিনিমাম কত ভোল্টেজ এর অ্যাক্রসে আর্ক ফর্মেশন হয় সেই পয়েন্টটাকেই আমরা বলেছি আর্কিং ভোল্টেজ। So conductance of arc is proportional to ionization of arc per centimeter cube. So আমাদের এখানে যে আয়নাইজ যে মিডিয়ামটা হচ্ছে, এই আয়নাইজ মিডিয়ামের উপরে ডিপেন্ড করতেছে কতটুকু আর্ক ডেভেলপ হবে, ঠিক আছে। আর তার মানে এটা হচ্ছে তার প্রপোর্শনাল। তো যত বেশি এখানে আমাদের এই মিডিয়ামটা আয়নাইজড হবে আর্কের পরিমাণ তত বাড়বে। সো এই আয়নাইজড আয়ন যে এই ইলেকট্রন যেগুলো থাকবে, এই আয়নাইজড ইলেকট্রন যার ফলে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে, সো এটাকে আমাদের কিভাবে আমাদের ইন্টারাকশন করতে পারি, বাই ইন্ট্রোডিউসিং কুলিং এফেক্ট। তার মানে এখানে হাই প্রেসার এয়ার দিয়ে আমরা এটাকে ইন্টারাকশন করতে পারি, অথবা আর্ক এক্সটিংগুইশিং চেম্বারের মাধ্যমে আমরা কুলিং এফেক্টের মাধ্যমে আমরা পারি এই আয়নাইজ আয়নগুলো আছে এটাকে আমরা ইন্টারাকশন করতে পারি। সো এটা হচ্ছে একটা মেথড আয়নাইজ আয়নগুলোকে কিভাবে আমরা কমাতে পারি, কারণ আয়নাইজ যত বেশি হবে কন্ডাক্টেন্স অফ আর্ক তত বেশি হবে, সো আর্কের লেভেলটা তত বাড়বে। সো আমরা কুলিং এফেক্ট যদি দেই তাহলে আমাদের আয়নগুলো কমে যাবে, কমে যাওয়ার ফলে আমাদের কি হবে, আর্কটা কমে যাবে। সো এটা একটা মেথড। অর প্রপোর্শনাল টু ডায়ামিটার অফ আর্ক এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস লেন্থ অফ আর্ক। ডায়ামিটার অফ আর্ক মানে যে আর্কের ডায়ামিটার থাকবে সেটা কমাতে পারি, ঠিক আছে। এখন ডায়ামিটার কি আমরা হচ্ছে ক্রস সেকশন এরিয়া যেটা, ঠিক আছে। সো ক্রস সেকশনাল এরিয়া যদি আমরা কমাতে পারি, মানে যে আর্ক ওয়েল বাই এ, সো ক্রস সেকশনাল এরিয়া যত বেশি কমাবো তত কি হবে, আমাদের আর্কটা কমবে, যেহেতু এটা প্রপোর্শনাল টু ডায়ামিটার অফ আর্ক। আমাদের এটা ডায়ামিটার কমায়, আর্কের যে ডায়ামিটারটা থাকবে সেটা কমে আমরা এটাকে আর্কটাকে কমাতে পারি, অথবা লেন্থ অফ আর্কের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অথবা লেন্থ অফ আর্ককে ইনক্রিজ করে, ঠিক আছে। আর্কের লেন্থটাকে আমরা বাড়াই, সেটা আমরা দেখছি যে আর্ক স্প্লিটিং চেম্বারের মাধ্যমে আমরা কিভাবে লেন্থ অফ আর্ক ইনক্রিজ করে আমরা ইন্টারাকশন করি। কন্ডাকশন অফ আর্ক যেটা, কন্ডাক্টেন্স অফ আর্ক যেটা, সেটাকে মিনিমাইজ করার জন্য আমাদের তিনটা মেথড থাকবে। একটা হচ্ছে কি কুলিং এফেক্ট দিতে হবে, আরেকটা হচ্ছে কি আমাদের এই ডায়ামিটার কমাতে হবে। ডায়ামিটার কমানোর জন্য আমরা এরিয়ালি আমরা কি করছিলাম, এয়ার এক্সিয়াল প্লাস এরিয়ালি আমরা কি করছিলাম, এয়ার ফ্লোটাকে বাড়াইছিলাম, তার ফলে আমাদের ডায়ামিটারটা কি হয়ে গেছিল, আর্কে ডায়ামিটারটা কমে গেছিল, যার ফলে আমাদের রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে কারেন্ট ইন্টারাপশন হয়েছিল। অথবা অর্থাৎ ক্রস যদি আমরা এয়ার প্রেসার বাড়াই তাহলে কিন্তু আমাদের আর্ক লেন্থটা বেড়ে যাবে, লেন্থ বেড়ে গিয়ে রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে কারেন্ট ইন্টারাপশন হবে। সো বিভিন্ন মেথডে আমরা আর্কে ইন্টারাপশন। তো এই যে আর্কের যে টেম্পারেচার, এই আর্কটা আমরা দেখছিলাম সার্কিট ব্রেকারের এক্সপেরিয়েন্স যখন আমরা করছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে আর্কের টেম্পারেচার এটা কিন্তু 6000 ডিগ্রি 25000 ডিগ্রি ক্যালভিন পর্যন্ত কিন্তু টেম্পারেচার রাইজ করতে পারে। তার মানে এখান থেকে দেখে বুঝতে পারতেছো কি পরিমাণে টেম্পারেচার আমাদের সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে ডেভেলপ করবে। সো এই হাই টেম্পারেচারের কারণে আমাদের কি হতে পারে, এই যে অ্যানোড বা ক্যাথোড টার্মিনাল এটা কিন্তু মেল্টেড হয়ে যেতে পারে, টেম্পারেচার অনেক হাই, ঠিক আছে। সো এটি চাই হওয়ার কারণে আমরা কিন্তু এই কানেকশন পয়েন্টগুলো মেল্টেড হয়ে যেতে, মেল্টেড না হয়ে যায় তাহলে এমন কোনো মেথড ইউজ করতে হবে বা এমন কোনো টেকনিক আমাদের ইউজ করতে হবে যাতে করে আমরা হিটটাকে খুব দ্রুত করে দিতে পারি এবং আমাদের কন্টাক্ট পয়েন্টগুলো যাতে সেফ থাকে। এটা কি বুঝতে পারছো? এটা হ্যালো হ্যালো, কিন্তু আরো সমস্যা আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, তোমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা নেক্সট ক্লাসে বাকিটা ডিসকাস করবো।